আপনি কি আপনার জীবনের কোনো ডিসিশন আপনার পাড়ার লোকের কথায় নেন? কোনো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে কেউ কিছু বলে দিল সেই অনুযায়ী কি আপনি আপনার লাইফের ডিসিশন নেন কি? ডেফিনেটলি উত্তরটা হবে না। আপনি আপনার লাইফের সমস্ত ডিসিশন নিজের বুদ্ধিতে নিজের জ্ঞানে সঠিকভাবে নিতে চান, তাহলে স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের বিষয় কেন লোকের থেকে টিপস নেবেন, লোকের থেকে কল নেবেন, লোকের বলে দেওয়া বা শোনা কথায় কেন আপনি স্টক কেনা বেচা করবেন? তাতে আপনার প্রফিটের থেকে লস হওয়ার চান্সটাই অনেকটা বেশি। আজকে আপনাদেরকে আমি শেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে, খুব ইজি ওয়েতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে মৌলিক বিশ্লেষণ, অর্থাৎ একদম বেসিক যে জিনিস বা যে ডেটা পয়েন্টগুলো আপনাদের জানা উচিত, শেখা উচিত, বোঝা উচিত, সেইটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো, জানবো। আজকের এই ভিডিওটা কমপ্লিট করে আপনি সঠিকভাবে স্টক মার্কেটে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করা উচিত এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কিভাবে লং টার্মের জন্য আপনি সঠিক স্টক চয়েস করবেন, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে শিখবেন। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে সবার আগে বলবো লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করুন, যাতে এই রকম চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে প্রতিবার পৌঁছায়। আজকে আমরা কথা বলবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কথাটা খুব হাইফাই শুনতে লাগে, মনে হয় যে আচ্ছা আমার তো ফাইন্যান্সের কোনো ডিগ্রি নেই, বা আমি তো এমবিএ ফিনান্স বা সিএ সিএফও এরকম কিছু নই, বা আমি তো কমার্স ব্যাকগ্রাউন্ডেরই নই। এরকম অনেকেরই সমস্যা থাকে। তারা মনে করেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা কি করে করব, বা একটা স্টককে কি করে আমরা বিচার বিবেচনা করব, সেটা সঠিক প্রাইসে রয়েছে, তা আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালু, সেটাকে নেওয়া উচিত বা নেওয়া উচিত নয়, এই বিষয়গুলো নিয়ে অনেক মনের মধ্যে ডাউট চলতে থাকে। আজকের এই ভিডিওটায় আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটাকে একদম বেসিক থেকে শিখবো, একদম সাধারণ ভাষায় সাধারণ পদ্ধতিতে শিখবো, যেখানে সাধারণ কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং সামান্য কিছু ডেটা পয়েন্টের উপরে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটাকে পুরো কমপ্লিট করে ফেলবো। এই ভিডিওটি দেখার পরে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রতি ভাবনা চিন্তা পাল্টে যাবে। আজকে আমি একটি ফ্রি ওয়েবসাইটের মধ্যে আপনাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস চেক করাবো, কিন্তু সেটা হবে একটি ব্রোকারের অ্যাকাউন্ট, একটি ব্রোকারের প্ল্যাটফর্মে আমি আপনাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটাকে দেখাবো। অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস চেক করার জন্য আশা করি আপনারাও জানেন যে টিকারটেপ, স্ক্রিনার.in, এইরকম মানি কন্ট্রোল, এরকম বেশ কিছু ওয়েবসাইট অলরেডি অ্যাভেলেবেল আছে মার্কেটে, কিন্তু সেইখানে অ্যাকচুয়ালি ডেটার পরিমাণ এত বেশি থাকে, এত রকম ডেটা থাকে, আমরা বুঝতে পারি না যে কোন ডেটাটা আমরা রিলায়েবল হওয়া উচিত, কোন ডেটাটা আমাদের নেওয়া উচিত, কোন ডেটাটাকে নেওয়া উচিত না। অত্যাধিক ডেটার চাপে আমরা কনফিউজ হয়ে যাই। কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডেটার পরিমাণটাকে একদম কমিয়ে দেবো। অল্প কিছু ডেটা অ্যানালাইসিস করে বা অল্প কিছু ডেটা পয়েন্ট নিয়ে আপনি বুঝতে পারবেন যে এই স্টকটা আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড, বা এই স্টকের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তার আগে আমি আরেকটা কথা বলে দিই, আমার এই চ্যানেলেই শর্টসে প্রতিটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের যে টপিক গুলো হয়, পি রেশিও, পিবি রেশিও, বুক ভ্যালু, আরওই, আরওসি, এরকম বেশ কিছু টপিকের উপরে আমার ডিটেল ভিডিও শর্টসে বানানো আছে। সেখানে তার ফর্মুলা, তার এক্সাম্পল সবকিছু দেওয়া আছে। আপনারা যদি চান সেই ভিডিওগুলো সবার আগে দেখে নিতে পারেন। সেইগুলো দেখলে আপনাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রতি ধারণাটা পাল্টে যাবে যে এই ডেটা পয়েন্টগুলো আমাদের দরকার। তারপরে যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের সমস্ত দ্বিধা দূর হয়ে যাবে। আপনারা নিজেরা, আপনি যে ব্যাকগ্রাউন্ডেই হন না কেন, আপনি আর্টস পড়ুন, কমার্স পড়ুন, পড়াশোনা করুন না করুন, সামান্য কিছু টেকনিক্যাল বা টেকনোলজির দ্বারা আপনি একটা ভালো স্টককে বাঁচতে পারবেন। আপনি লং টার্মের জন্য সেই স্টকে ইনভেস্ট করতে পারবেন। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা দেখব যে আমরা কিভাবে এই অ্যানালাইসিসটা করি। তার আগে বলে দিই, আজকে আমরা দেখব হচ্ছে একটি ব্রোকারের প্ল্যাটফর্মের উপরে এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সেই ব্রোকারটার নাম হচ্ছে গ্রো। সবার আগে চলে আসি এই ব্রোকারের চার্জেস গুলো কি কি। দেখুন, অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস কিন্তু জিরো। অ্যাকাউন্ট ওপেনিং চার্জ এবং অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ লাগে না। তার ফলে এর অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার কোনো পয়সা লাগবে না। নর্মাল আধার কার্ড আর প্যান কার্ডের মাধ্যমে আপনি কিন্তু খুব ইজিলি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপরে এই ব্রোকারের মধ্যে আপনি ট্রেডিং করবেন কি করবেন না সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এখানে ট্রেডিং করলে একটা অসুবিধা আছে, ধরুন আপনি ইকুইটি ডেলিভারি নেন। ইকুইটি ডেলিভারি মানে আপনি স্টক আজকের কেনেন, আজকের দিনে বিক্রি করেন না, কাল পরশু তরশু বা 6 মাস 1 বছর পরে বিক্রি করেন। তাহলে এখানে একটা অসুবিধা হচ্ছে, এটা ডিসকাউন্ট ব্রোকার ডেফিনেটলি, কিন্তু এখানে যদি আপনি কোনো অর্ডার এক্সিকিউট করেন বা আপনি কোনো স্টক কেনেন, আপনাকে প্রতিবার স্টক কেনা এবং বিক্রিতে 20 টাকা করে চার্জেস দিতে হবে। ফিউচার অপশনে তো সবাইকে দিতে হয়,
ইন্ট্রাডে অর্থাৎ আজকের কিনে আজকের বিক্রি করলেও তাতে ব্রোকারেজ দিতে হয়, কিন্তু গ্রোতে ডেলিভারি যে ট্রেড অর্থাৎ আজকে স্টক কেনার পরে আমি যেটা 5 দিন পর, 10 দিন পর, 1 মাস পর, 1 বছর পর বিক্রি করব, তাতেও চার্জ দিতে হয়। তো সেই জন্য আমি রেকমেন্ড করব না আপনাকে যে আপনি এখান থেকে এই ব্রোকারের কাছে অ্যাকাউন্ট খুলে ট্রেডিং করুন। আপনি এই ব্রোকারের অ্যাকাউন্ট খুলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করুন। চলুন চলে আসা যাক স্ক্রিনে। এইটা হচ্ছে ব্রোকারের অর্থাৎ গ্রোর ইউজার ইন্টারফেস। এখানে বিভিন্ন ইন্ডেক্সের ব্যাপারে বলা আছে, মোস্ট ব্রড, মোস্ট সেল, এই সমস্ত বিভিন্ন ডিটেলস আছে, এফএনও, ইভেন্ট, ইন্ট্রাডে, টপ গেনার, টপ লুজার। তো যে আমরা আজকের একটি স্টক নিয়ে ডিসকাশন করব, ধরুন একটা র্যান্ডম, ধরুন টাটা পাওয়ার নিয়ে আমি ডিসকাশন করব। টাটা পাওয়ার উপরে ক্লিক করলাম, টাটা পাওয়ারের পেজটা খুলে গেল। তাহলে সবার আগে কি আছে না, টাটা পাওয়ারের আজকের দিনে মানে লাস্ট, এই ভিডিওটা আমি শুট করছি শনিবার, শুক্রবার দিন লাস্ট এটা 5% মুভ করেছে, অর্থাৎ 5% স্টকটা উপরে গেছে। এই মুহূর্তে টাটা পাওয়ারের লাস্ট ট্রেডেড ভ্যালু হচ্ছে 444 টাকা 70 পয়সা। অর্থাৎ একটি মাত্র স্টক আপনি যদি টাটা পাওয়ারের কিনতে চান তাহলে আপনার অ্যাকাউন্টে 444 টাকা 70 পয়সা থাকতে হবে। আশা করি এটুকুনি ক্লিয়ার। অর্থাৎ একটি ইকুইটি, একটি শেয়ার বা একটি ইকুইটি কথাটা আমি বারবার বলছি কেন, এই ইকুইটির কথাটা আমাদের প্রতিবার ভিডিওর মধ্যে লাগবে। একটি ইকুইটির প্রাইস বা মূল্য 444 টাকা 70 পয়সা। এইখানে কিছু বেসিক ডেটা পয়েন্ট আছে, এটা আপনাদের জাস্ট দেখার জন্য বলছি। কোন প্রাইসে স্টকটা ওপেন হয়েছিল, প্রিভিয়াস ক্লোজ কত ছিল, আপার সার্কিট কত, লোয়ার সার্কিট কত, ভলিউম কি কাজ করেছে, টুডেজ হাই এবং টুডেজ লো। টুডে 446 এর হাই মেরেছে আর এটা গিয়ে শেষ করেছে অর্থাৎ ক্লোজ করেছে 444-এ। গ্রোয়ের ওয়েবসাইটে আর একটা জিনিস আপনারা পেয়ে যাবেন, এখানে কিছু অ্যানালিস্ট যারা স্টক মার্কেট অ্যানালিস্ট, তাদের কিছু ডেটা পয়েন্ট এরা রেফার করে। যেমন 17টা অ্যানালিস্টের ডেটা পয়েন্ট থেকে বলছে 35% লোক বলছে টাটা পাওয়ারকে বাই করতে, 29% হোল্ড করতে, 35% বলছে সেল করতে। তার মানে এখানে একটা কনফিউশন আছে। আমরা এই স্টকটা নিয়ে একটু কনফিউশন আছি, কিনবো কি কিনবো না। এবার আমরা চলে যাবো এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে। এটা ঠিকঠাক ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড, এটাকে নেওয়া উচিত না সেটা জানার জন্য। তবে একটা ডিসক্লেমার দিয়ে দিই, এই ভিডিওতে আমরা যে স্টক নিয়ে ডিসকাশন করি না কেন সেটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য, শেখার জন্য, কোনো কেনা বেচা রেকমেন্ডেশন নয়। যদি আপনি স্টক কেনা বা বিক্রি করতে চান আপনি অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে ডিসকাশন করবেন। চলে আসা যাক ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পেজে। সবার আগে যেটা আছে সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, অর্থাৎ টাটা পাওয়ারের ইন্ডিয়ান স্টক মার্কেটে যতগুলি শেয়ার বা ইকুইটি আছে তাকে যদি আজকের দিনের প্রাইস দিয়ে গুণ করা যায়, অর্থাৎ কথার কথা এক্সাম্পল, কোনো কোম্পানির যদি মার্কেটে 100টা শেয়ার থাকে আর তার যদি স্টক প্রাইস 50 টাকা হয় তাহলে সেই কোম্পানির মার্কেট ক্যাপ হবে 5000 টাকা। আশা করি বোঝাতে পারলাম। এইটা হচ্ছে ইকুইটি, এইটা হচ্ছে প্রাইস, আর এটা হচ্ছে মার্কেট ক্যাপ। তাহলে আজকের দিনে টাটা মোটরসের যতগুলো ইকুইটি শেয়ার আছে তাকে যদি প্রাইস দিয়ে গুণ করা যায় এই মার্কেট ক্যাপটা আমরা পাবো 1,33,000 কোটি টাকা। এরপরে চলে আসি পি রেশিও হচ্ছে 35.99 বা 36। তার মানে টাটা পাওয়ারে পি রেশিও, তার মানে একজন ইনভেস্টার টাটা পাওয়ার থেকে 1 টাকা আর্নিং করার জন্য বা 1 টাকা ইনকাম করার জন্য 36 টাকা দিতে রাজি আছে। পি রেশিওকে সহজে এইভাবে বোঝানো যায় যে 36 টাকা দিতে পারি আমি, আমার 1 টাকা আর্নিং চাই। এই রেশিওতে ইনভেস্টাররা রাজি 36 টাকার বিনিময়ে 1 টাকা আর্নিং করতে, তাই এটার পি রেশিও 36। তারপরে চলে আসি পিবি রেশিওর আগে আমাদের বুক ভ্যালুটা জেনে নিতে হবে। তাহলে বুক ভ্যালুটা কি না, একটা কোম্পানির টোটাল অ্যাসেট বলতে তার মেশিনারিজ, তার ফ্যাক্টরিজ, তার জমি, তার রিজার্ভ ক্যাশ অর্থাৎ টাকা, তার থেকে যদি আমরা লায়াবিলিটি বাদ দিই, লায়াবিলিটির মধ্যে কি কি পড়ে, লোন, ইন্টারেস্ট, ধার, এই ধরনের জিনিসগুলো যদি আমরা অ্যাসেটের থেকে লায়াবিলিটি বাদ দিই তাহলে বেরোয় কোম্পানির বুক ভ্যালু। এটা হচ্ছে কোম্পানির বুক ভ্যালু। আমাদের কোম্পানির বুক ভ্যালু চাই না, আমাদের দরকার পড়ে ইকুইটির বুক ভ্যালু। তাহলে এই বুক ভ্যালুটাকে যদি আমি টোটাল শেয়ার দিয়ে ভাগ করি, যতগুলো এদের শেয়ার রয়েছে মার্কেটে সেই শেয়ার দিয়ে যদি আমি এই বুক ভ্যালুটাকে ভাগ করি তাহলে আমরা পার ইকুইটি শেয়ারের বুক ভ্যালু পেয়ে যাব। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে টাটা মোটরসের বুক ভ্যালু হচ্ছে 101 টাকা। আরো সিম্পল ভাবে বললে আজকের দিনে যদি টাটা মোটরস বন্ধ হয়ে যায়, 444 টাকা রেটে স্টক প্রাইস চলাকালীন যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, টোটাল কোম্পানির অ্যাসেট যা আছে সেটা দিয়ে যদি লায়াবিলিটিসকে মেটানো হয়, মেটানোর পরে যে টাকা থাকবে সেটাকে যদি প্রতিটা শেয়ার হোল্ডারের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে আপনি পাবেন 101 টাকা করে। তাহলে বোঝা গেল। তাহলে বুক ভ্যালুর মাধ্যমে কোম্পানির নেট ওয়ার্থ আমরা জানতে পারি যে আমরা এইটা কোম্পানির নেট ওয়ার্থ আর এইটা লোকে দিতে চাইছে। অর্থাৎ কোম্পানির নেট ওয়ার্থ 100 টাকা কিন্তু পাবলিক তাকে 400 টাকাতেও কিনতে চায়, তার মানে কোম্পানির মধ্যে পোটেনশিয়াল আছে, পাবলিক তাকে বেশি টাকাতে কিনতে রাজি। এরপরে এসে গেল পিবি রেশিও হচ্ছে
বুক ভ্যালু আর প্রাইস, বুক ভ্যালুর থেকে প্রাইস কত গুণ আছে। তাহলে এখানে বুক ভ্যালু 100 টাকা, প্রাইস আছে 400 টাকা, তার মানে 4 গুণ, তাহলে পিবি রেশিও 4। ইন্ডাস্ট্রির পি কত না, টাটা পাওয়ারের মতো টাটা পাওয়ারের কম্পিটিটর কোম্পানিগুলোর পি রেশিওকে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে সেটা পাওয়া যাচ্ছে 25, আর টাটা পাওয়ারের পি রেশিও তাহলে অ্যাভারেজের থেকে বেশি 36। ডেট টু ইকুইটি রেশিও 1.66। ডেট টু ইকুইটি রেশিওটা কি না, কোম্পানির প্রতি একটি ইকুইটি শেয়ার, কোম্পানির প্রতি একটি ইকুইটি শেয়ারে কতটা ডেট রয়েছে। তাহলে কোম্পানির একটা ইকুইটি শেয়ারের পেছনে 1.66 ডেট রয়েছে, তার মানে একটি শেয়ারের থেকে তার লোন বা লায়াবিলিটি বেশি আছে। একটা ইকুইটি শেয়ারের বদলে 1.66 ডেট আছে। আশা করি বোঝাতে পারছি, আর একবার দরকার হলে রিভাইন্ড করতে পারেন। একটি ইকুইটি শেয়ারের বদলে কোম্পানির 1.66 অর্থাৎ 1.5 গুণ, একটা ইকুইটি শেয়ারের বদলে তার 1.5 গুণ লোন আছে। তো এটা একটু খারাপ সিম্বল। একটা কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও 0.4 থেকে 1 এর মধ্যে থাকা সবসময় উচিত, 0.4 থেকে 1 থাকা উচিত। এখানে 1.66, এটা একটু বেশি। আর ওই রিটার্ন অন ইকুইটি, যত টাকা রিটার্ন অন ইকুইটিতে 11% রিটার্ন, স্টক মার্কেটে এরকমই রিটার্ন থাকে 12-15%, তো দ্যাট ইজ গুড। 11.42% রিটার্ন অন ইকুইটি। আর্নিং পার শেয়ার হচ্ছে 11.54। ডিভিডেন্ড ইল্ড, কোম্পানি ডিভিডেন্ড দেয় না বেশি, কোম্পানি তার যা প্রফিট সেটাকে তার ডেভেলপমেন্টে কাজে লাগে, তার গ্রোথে কাজে লাগায়, তো তার ফলে ডিভিডেন্ড ইল্ড দেয় না, দ্যাট ইজ ওকে। এই আপাতত ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের যে পয়েন্টার গুলো ছিল সেগুলো নিয়ে আমি বেসিক ডিসকাশন করে দিলাম। আরো বিস্তারিত জানতে আপনি শর্টস গুলো একবার দেখতে পারেন। এবার চলে আসবো আমরা কোম্পানির ফাইন্যান্সিয়ালসে। কোম্পানির ফাইন্যান্সিয়ালসে যদি আমি ইয়ারলি রেভিনিউ দেখি, কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউ গ্রো করেছে। 2020 সালে 29,700 কোটি টাকা, তারপরে 33,000 কোটি টাকা, তারপর 43, 55 এবং 63 রেভিনিউ কিন্তু কোম্পানির বাড়ছে। যদি প্রফিটে চলে যায়, সেম প্রফিটও কিন্তু কোম্পানির গ্রো করে চলেছে। 2020-তে ছিল 17,000 কোটি, 21-এ হয়ে গেছিল 14,000 কোটি, তারপরে 26,000, 38,000, 42,000। প্রফিট কিন্তু গ্রো করেছে। নেট ওয়ার্থ মানে হচ্ছে কোম্পানির নেট ভ্যালুয়েশন, কোম্পানির ভ্যালুয়েশন বাড়ছে কি বাড়ছে না? হ্যাঁ, কোম্পানির ভ্যালুয়েশনও এখানে বাড়ছে। 2022-এ ছিল 26,000 কোটি টাকা, তারপরে হয়েছে 34,000 কোটি টাকা, তারপরে হয়েছে 38,000 কোটি টাকা। তাহলে এইখানে বোঝা যাচ্ছে যে কোম্পানির রেভিনিউ, প্রফিট, নেট ওয়ার্থ সবকিছুই ইয়ারলি বেসিসে, ইয়ার অন ইয়ার বাড়ছে। এটাকে আমরা কোয়ার্টারও দেখতে পারি। এই নেট ওয়ার্থ আমরা এইখানে ক্লিক করলেই কোয়ার্টারে দেখতে পাবো না, নেট ওয়ার্থটা কোয়ার্টারে দেখা যায় না। প্রফিটটা আমরা কোয়ার্টারলি দেখতে পাবো, কমেছে বেড়েছে না কি হয়েছে। রেভিনিউ সেম আমরা কোয়ার্টারলি দেখতে পাবো। আমরা ইয়ারলি দেখতে পছন্দ কেন করি? কারণ আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করছি। আমরা এই স্টকে যদি ইনভেস্ট করি আগামী 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য ইনভেস্ট করবো, তাই আমরা ইয়ারলি দেখবো যে ইয়ারলি জিনিসটা গ্রো করছে কিনা। কোনো ইয়ারে যদি খারাপ হয় তাহলে আমরা এটা ভাবনা চিন্তা করবো যে সেখানে আমরা থাকবো কি থাকবো না। এরপরে চলে আসি টাটা পাওয়ার। অ্যাবাউট টাটা পাওয়ার সম্পর্কে যদি আমরা জানতে চাই, টাটা পাওয়ার কি কাজ করে একটু ছোট্ট করে এখানে আমরা দেখে নিই। টাটা পাওয়ার ইন্ডিয়া বেসড ইন্টিগ্রেটেড পাওয়ার কোম্পানি। প্রিন্সিপাল বিজনেস অফ দ্য কোম্পানি ইজ পাওয়ার জেনারেশন, পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি। মেন ইলেকট্রিসিটি জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনের কাজ করে এরা। জেনারেটেড সেগমেন্ট কম্পারিজিং জেনারেটর পাওয়ার ফ্রম হাইড্রোইলেকট্রিক সোর্স অর্থাৎ জলবিদ্যুৎ থেকে এরা তৈরি করে। থার্মাল সোর্স, কোল, গ্যাস, অয়েল থেকেও এরা ইলেকট্রিক তৈরি করে। এরকম আরো ডিটেল রয়েছে, একটু আপনারা চাইলে এটাকে পড়তে পারেন। কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের নাম কি? ডক্টর প্রবীর সিনহা। অ্যাবাউট টাটা পাওয়ারের পরে যদি আমরা চলে যাই তার শেয়ার হোল্ডার্সের মধ্যে আমরা সি মোড়ে চলে যাব। দেখুন এখানে কারা কারা রয়েছে। এখানে রয়েছে প্রমোটার, রিটেলার, ফরেন ইনস্টিটিউশন, ডোমেস্টিক ইনস্টিটিউশন অর্থাৎ ডিআইআইস। ডোমেস্টিক ইনস্টিটিউশনকে ডিআইআইস বলা হয়, ফরেন ইনস্টিটিউশনকে এফআইআইস বলা হয়, আর মিউচুয়াল ফান্ড তো আশা করি আপনারা জানেন। তাহলে এরা সবাই এর মধ্যে ইনভেস্টেড রয়েছে। তাহলে এটা একটা গুড সাইন যে ফরেন ইনভেস্টার, ডোমেস্টিক ইনভেস্টার এবং মিউচুয়াল ফান্ড সবাই এই স্টকে ইনভেস্টেড রয়েছে। জানুয়ারি 2023-এ প্রমোটার ছিল 46.86, জুন 2024-এ 46.86, অর্থাৎ প্রমোটার কিন্তু কোম্পানি থেকে পালায়নি, প্রমোটার কিন্তু একই জায়গায় রয়ে গেছে। এটা একটা গুড সাইন। যদি কোম্পানি খারাপ হতো আপনার আমার থেকে সবার আগে সেটা বুঝতে পারে প্রমোটার কি করে, তার স্টকগুলোকে ধীরে ধীরে বিক্রি করে সে মার্কেট থেকে পালিয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রমোটার কোম্পানি থেকে পালায়নি, দ্যাট ইজ এ গুড সাইন। এটা কিন্তু একটা ভালো সিম্বল। এবার চলে আসি জুন 23-এ রিটেল এবং আদার্সের জন্য কি রয়েছে। রিটেল এবং আদার্স নিয়ে খুব একটা আমরা চিন্তিত নই, কারণ রিটেল মানে আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য কতটা স্টক এখানে পড়ে রয়েছে। আমরা মার্কেটে স্মার্ট কাদের মনে করি না, এফআইআইস, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্স এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার্স, এরা এবং মিউচুয়াল ফান্ড, এদেরকে আমরা স্মার্ট মনে করি। এদের কাছে অনেক টেকনোলজি রয়েছে, অনেক লোকজন রয়েছে, অনেক রিসার্চ অ্যানালিস্ট রয়েছে যারা স্টককে অ্যানালাইসিস করে তার মধ্যে তারা বিনিয়োগ করে। তাহলে আমরা রিটেলটাকে বাদ দিলাম। ডোমেস্টিক ইনস্টিটিউশনের মধ্যে দেখুন জুন 2023-এ ছিল 11.85,
জুন 2024-এ সেটা একটু কমেছে। জুন 2023-এ ফরেন ইনস্টিটিউশন ছিল 9.75, জুন 2024-এ সেটাও একটু কমেছে। কিন্তু অপরদিকে মিউচুয়াল ফান্ড জুন 2023-এ ছিল 3%, জুন 2024 হয়ে গেছে 7.5%। তাহলে এরা সামান্য 0.5%, 1% করে ফরেন ইনস্টিটিউশন এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন তাদের স্টেক অর্থাৎ তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা মানে শেয়ার হোল্ডিংটা কমিয়েছে, কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু এখানে অনেক বাড়িয়েছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি মিউচুয়াল ফান্ড কিন্তু এই স্টার্টআপ আওয়ারে লম্বা সময়ের জন্য নিবেশ করছে। তো সেক্ষেত্রে এটা একটা গুড সিম্বল। আশা করি আমরা একটা স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে শিখলাম। বেসিক একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা করলাম। এইভাবে আপনি প্রতিটা স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারেন, প্রতিটা স্টক সম্পর্কে আপনি রিসার্চ করতে পারেন। আমি আর একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। টাটা পাওয়ারের পরে ধরুন আমি রিলায়েন্স ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানি, তাকে নিয়ে আমি একটু অ্যানালাইসিস করতে চাই। ছোট্ট করে একটু তাড়াতাড়িভাবে করব। রিলায়েন্স আজকের দিনে প্রাইস রয়েছে 3018 টাকা। আজ গতকাল 1% রিলায়েন্স উপরে গেছে 3018 টাকায়, তার লাস্ট প্রাইজিং রয়েছে। রিলায়েন্সকে 78% অ্যানালিস্ট বলছে বাই করার জন্য। তবে অবশ্যই এই জায়গাটা দেখে কিন্তু বাই সেল করবেন না। আরও কিছু প্যারামিটার্স থাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সাথে। যদি আস্তে আস্তে আপনি আমারই চ্যানেলে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখেন, টেকনিক্যাল অ্যানালাইসিস দেখলে কিন্তু আপনি এক্স্যাক্ট একটা স্টকের প্রাইস পয়েন্ট বুঝতে পারবেন যে হ্যাঁ এই জায়গায় এই স্টকটাকে কেনা উচিত, এই জায়গাটায় স্টকটা চিপে পাওয়া যাচ্ছে। দেখুন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা কোনো জিনিস যখন কিনতে চাই সেই জিনিসটাকে কম প্রাইসে অর্থাৎ তাকে তার মূল্যের থেকে কমে কেনার চেষ্টা করি। কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয়, আমরা যদি সেটা বাজারে সেলে 80 টাকা পাই, আমরা কিন্তু সেটাকে লুফে নিই। স্টক মার্কেটও কিন্তু সেম জিনিসটা। একটি স্টকের প্রাইস চলছে ধরুন 3000 টাকা, কিন্তু সেটা যদি কথার কথা 2500 টাকায় কোনো সময় পাওয়া যায়, তার মানে সেটা তার প্রাইসের থেকে কমে পাওয়া যাচ্ছে, তখন কিন্তু সবাই সেটাকে লুফে নেয় সেল চলার মতো। তো স্টক মার্কেটও সেম ব্যাপারটা, যদি আমরা তার অরিজিনাল প্রাইসের থেকে তাকে কমে পাই, আমরা সেটাকে বাই করব। এখানে 78% অ্যানালিস্ট বলছে বাই করতে, 12% হোল্ড করতে, 9% সেল করতে বলছে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, রিলায়েন্সের মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 20 লক্ষ কোটি টাকা, সরি 20 লক্ষ কোটি টাকা, হ্যাঁ 20 লক্ষ কোটি টাকা, ঠিকই বললাম। পি হচ্ছে 29, ইন্ডাস্ট্রি পি 16, তো ইন্ডাস্ট্রি পি থেকে রিলায়েন্স একটু বেশিতে চলছে। পিবি রেশিও 2.54, আড়াই, একটু বেটার, আড়াই গুণ, অর্থাৎ বুক ভ্যালু হচ্ছে 1172 টাকা আর প্রাইস চলছে 3000 টাকা, তার মানে 3 গুণ বা আড়াই গুণ পিবি রেশিও। ডেট টু ইকুইটি 0.4, আগেই আমরা বলেছি 0.4 থেকে 1 হচ্ছে ডেট টু ইকুইটি খুব ভালো, তো এটা 0.4, এটা গুড। 8.77% ইয়ারলি রিটার্ন অন ইকুইটি, 8.77 খারাপ নয়, তবে আরেকটু বেটার হতে পারতো। আর্নিং পার শেয়ার 101 টাকা। ডিভিডেন্ড দেয় না কোম্পানি, যে ইনকাম করে যে প্রফিট করে সেটা তার গ্রোথে কাজে লাগায়, এটা গুড সাইন। এবার আমরা চলে যাব ফাইন্যান্সিয়ালসে। আমরা ইয়ারলি ফাইন্যান্সিয়াল গুলো একটু চেক করে নেবো। দেখুন, রেভিনিউ ফার্স্টে 2019-2020-তে বেড়েছিল, 2021-এ করোনার পরে ডেফিনেটলি রেভিনিউ কমে গেছিল, তারপরে কিন্তু আবার এটা গ্রো করতে শুরু করেছে। এখন কিন্তু 8,90,000 কোটি টাকা রেভিনিউ চলছে। প্রফিট কিন্তু ইয়ার অন ইয়ার বেড়ে চলেছে। প্রফিট কিন্তু 39,000 কোটি, 39,053, 66, 73 গ্রো করছে। নেট ওর্থ, কোম্পানির নেট ভ্যালুয়েশন, নেট ওর্থ এটাও কিন্তু কনস্ট্যান্টলি বেড়ে চলেছে। বর্তমানে 2022-এর পরে 2023-এ গিয়ে একটু কমে গেছে, কিন্তু মোটামুটি একটা স্ট্যাটিক জায়গায় রয়েছে, খুব খারাপ কন্ডিশনে যায়নি। 8,88,000 কোটি টাকার বদলে 8,28,000 কোটি টাকা, সামান্য একটা ফ্ল্যাকচুয়েশন এসছে নেটওয়ার্থে। অ্যাবাউট রিলায়েন্স, যদি আমরা রিলায়েন্স সম্পর্কে একটু বেশি কিছু জানতে চাই, যদি আমরা রিলায়েন্স সম্পর্কে কি পড়তে চাই, তাদের কি বিজনেস, তারা কেমিক্যাল, তারা অয়েল এবং গ্যাস মানে পেট্রোকেমিক্যাল রিফাইনারি আছে, অয়েল অ্যান্ড কেমিক্যাল বিজনেস কি কি আছে না আছে, গ্যাস সেগমেন্টে কি কাজ করছে, ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল, এই টোটাল বিষয়গুলো এখানে অনেক কিছু মেনশন করা আছে। এগুলো পড়লে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা এগুলো একটু পড়ে নিতে পারেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর শ্রী মুকেশ আম্বানি, আমরা সবাই জানি। কি কি ব্র্যান্ড রয়েছে এখানে দেখুন, রয়েছে রিলায়েন্স রিটেল, জিও, রিলায়েন্স ফ্রেশ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এর বিভিন্ন ব্র্যান্ড এদের আন্ডারে রয়েছে। প্রমোটার হোল্ডিং, আচ্ছা আগে আমরা দেখে নিই মিউচুয়াল ফান্ড। টপ মিউচুয়াল ফান্ড দেখুন, টপ 5টা মিউচুয়াল ফান্ড, কোয়ান্ট স্মল, কোয়ান্ট লার্জ, কোয়ান্ট মিড ক্যাপ, কোয়ান্ট ফোকাস, এরা সবাই কিন্তু তাদের AUM, এই মিউচুয়াল ফান্ডগুলো টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যত তারা অ্যাসেট ম্যানেজমেন্ট করছে তার মধ্যে 10% করে তারা রিলায়েন্সে লাগিয়েছে। কারণ মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু এই স্টকের প্রতি অত্যন্ত ভরসা রাখছে, তারা তাদের টোটাল ফান্ড হাউসের 10% করে কিন্তু রিলায়েন্সের মধ্যে ইনভেস্টেড, এটা একটা গুড সাইন। এরপরে চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নে। ধরুন জুন 2023-এ প্রমোটার ছিল 50 পয়েন্ট, এটাকে আমি সি মোর করে দিই, ডোমেস্টিক ইনস্টিটিউশনটাও দেখতে পেয়ে যাবো।
দেবো। জুন 2023-এ প্রোমোটার ছিল 50.39, জুন 2024-এ 50.33, সামান্য একটু ডিফারেন্স। কোনো প্রোমোটার এখান থেকে সুন্দরভাবেই প্রোমোটার তার পজিশন বজায় রেখেছে। জুন 2023-এ ফরেন ইনস্টিটিউশন ছিল 22, এখন আছে 21। রিটেলের জন্য ছিল 10%, এখন আছে 10.5%, একই রকম 10.5%। জুন 2023-এ আদার ডোমেস্টিক ইনস্টিটিউট 9.77%, তাদের স্টেক ছিল 9.57%, মিউচুয়াল ফান্ড 6.45%, মিউচুয়াল ফান্ড 7.84%। অর্থাৎ রিলায়েন্সের সবাই কিন্তু স্টেবল। অ্যাকচুয়ালি দেখুন, সবাই তো লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে প্রোমোটার এখানে রয়ে গেছে, ফরেন ইনস্টিটিউট যেরকম ছিল তেমনই আছে, রিটেলের জন্য যতটা কোটা ছিল ততটাই আছে। রিটেল মানে আমার আপনার জন্য কতটা ট্রেডিং এর জন্য স্টক রাখা রয়েছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন তাদের যা পরিমাণ সেটাই বজায় রেখেছে, মিউচুয়াল ফান্ড তাদের স্টেক মোটামুটি বজায় রেখেছে। তার মানে সবাই এই কোম্পানিতে ভরসা রাখছে এবং এই কোম্পানিতে ইনভেস্টেড থাকছে, তাদের টাকা তুলে নিয়ে কিন্তু চলে যাচ্ছে না। তাহলে এটা একটা ভালো সাইন। এই জন্য রিলায়েন্সকে আমরা আমাদের রেডারে রাখতে পারি। এইরকম ভাবে আপনারা যে কোনো স্টককে এইখানে সার্চ করতে পারবেন। যে কোনো স্টক, ধরুন এই মুহূর্তে যদি হট চলে থাকে কে, আজকে আইটি স্টকগুলো খুব ভালো চলছে, ধরুন টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস। টিসিএস 4,380 টাকা তার ভ্যালুয়েশন, তার আজকের দিনে প্রাইস রয়েছে। তাকে 51% অ্যানালিস্ট বাই করতে বলছে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তার পি রেশিও ইন্ডাস্ট্রির সাথে সমান রয়েছে। এগুলো একটু দেখে নেবেন। এবারে একটু অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে। রেভিনিউ, প্রফিট, নেটওয়ার্থ, এইভাবে প্রতিটা স্টককে আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিস করতে পারেন। দেখুন টিসিএস এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটারদের 71%, কতটা স্টেক কোম্পানি নিজের কাছে রেখে দিয়েছে। এখানে মিউচুয়াল ফান্ডরা ইনভেস্টেড রয়েছে। তো এগুলো সব ভালো সাইন। এইভাবে আপনি প্রতিটা স্টককে অ্যানালাইসিস করে আপনি আপনার ডেটা পয়েন্ট তৈরি করতে পারেন। তার বেসিসে আপনি ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন। তবে অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই ডিসকাশন করে নেবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটাকে লাইক করুন। আপনার যা বক্তব্য আছে, আপনি যদি আরো কোনো স্টকের বিষয়ে ডিটেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস চান তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখুন, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও কোনো সময় আপনার থেকে মিস না হয়ে যায়। আর এই ভিডিওটাকে সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন যারা স্টক মার্কেটের প্রতি ইন্টারেস্টেড এবং স্টক মার্কেটে ইনভেস্ট করতে চায়। আজকের জন্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।